একবার আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। এটা খুবই খুশির খবর যে তোমরা আগের থেকে ক্লাসে আরো বেশি মনোযোগী হয়েছো। তোমাদের উপস্থিতি যথেষ্ট বেড়েছে, আশা করি আরো বাড়বে। আমরা দীর্ঘদিন যাবৎ অনলাইন ক্লাস নিচ্ছি, তোমাদেরকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, তোমরা আমাদের ফোনে সাড়া দিয়েছো। আমাদের যে নিয়মিত অনলাইন ক্লাস তোমাদের জন্য, সেখানে আমরা আজকে তৃতীয় অধ্যায়টা শেষ করবো সম্পূর্ণভাবে। আমরা তৃতীয় অধ্যায়ে জীবদেহের গঠন, উদ্ভিদ প্রাণীকোষের যে একক, সেই বিষয়টা নিয়ে কাজ করছিলাম। তো শেষের পথে আজকে আমরা এই অধ্যায়ের সার্বিক আলোচনা করি শেষ করে দিব। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আগামী বৃহস্পতিবার আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। তাহলে দেখো, আমাদের কিন্তু যেই কটা অধ্যায় আছে সেই কটা অধ্যায়ের মধ্যে থেকে 3টা অধ্যায় শেষ হয়ে গেল। তো এই মাসের মধ্যে আশা করি আমরা ঈদের আগে আমরা আরো 2টা অধ্যায় আমরা শেষ করার চেষ্টা করব। তাহলে আমাদের অন্তত 5টা অধ্যায় ঈদের আগে আমরা শেষ করতে চেষ্টা করব। তো এইভাবে আমাদের মোটামুটি ক্লাসগুলো এগিয়ে যাবে। তোমরাও একটু অ্যাক্টিভ থাকবা। যেখানে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেখানে আমাদের এই যে একটু একটু করে আমাদের পড়া হচ্ছে, আমরা একটু জানতে পারতেছি আমাদের বইয়ের মধ্যে কি আছে। আমরা যে ক্লাসে পড়ি সেই ক্লাসের বিষয়গুলো আমাদের জেনেই পরবর্তী ক্লাসে আমাদের উঠতে হবে। তাহলে এই যে জানার বিষয়টা, তোমাদের আবারও বলছি, তোমরা অবশ্যই পাঠ্য বই বেশি বেশি করে রিডিং করবে। যেহেতু পরীক্ষার সুযোগ কম, ক্লাস কার্যক্রম বন্ধ আছে, অনলাইন ক্লাস চালু আছে, তাহলে তোমাদের মূল্যায়ন কিন্তু আমরা পুরোপুরি করতে পারছি না। তবে হ্যাঁ, মূল্যায়ন তুমি তোমাকে নিজেই করতে পারবা যদি তুমি রিডিং পড়ো। তাহলে তুমি কিছু জানলে, আমরা যখন একটা পত্রিকা পড়ি তখন কিন্তু আমরা সেই পত্রিকাটাকে শুধু পৃষ্ঠা উল্টাই, তাই না? সামান্য কিছু রিডিং পড়ি, হেডলাইনগুলো পড়ি, বা যেই টপিকটা ভালো লাগে একটু ভিতরে পড়ি। ওই পত্রিকাটা রেখে দেওয়ার পরে কি হলো, যে আমি গতকালে ঘটে যাওয়া সমস্ত সংবাদগুলো এবং বর্তমানে কিছু আজকের দিনে কি ঘটতে পারে সেই বিষয় সম্পর্কেও কিছু ধারণা আমি পেয়ে যাই। অনেক ধারণাই পেয়ে যাই, খেলা সম্পর্কে অনেক কিছু সম্পর্কে ধারণা পেয়ে যাই। আসলে জ্ঞান অর্জনের উদ্দেশ্য কি, পড়াশোনার উদ্দেশ্য কি? পড়াশোনার উদ্দেশ্য তো কিছু জানা, মানে জানতে হবে। সোজা কথা, জানার জন্যই তো আমরা পড়ি। আমরা কি শুধু পরীক্ষা দেওয়ার জন্য পড়ি? আমরা তো শুধু পরীক্ষা দেওয়ার জন্য পড়ি না। পরীক্ষা তো দেই আমরা শুধুমাত্র এক ক্লাস থেকে আরেক ক্লাসে প্রমোশন পাওয়ার জন্য, সার্টিফিকেট পাওয়ার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে আমরা পড়াশোনা কেন করি? আমাদের পড়াশোনার উদ্দেশ্য হলো সচেতন হওয়া, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করে যেন আমরা পরিবেশ প্রকৃতি সম্পর্কে সচেতন হতে পারি, আমাদের মধ্যে মানবীয় গুণাবলী আমরা অর্জন করতে পারি। আমরা যেন পরিবেশের প্রতি, মানুষের প্রতি, সমস্ত পৃথিবীর প্রতি আমরা যেন সহানুভূতিশীল আচরণ করি। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখবে। তাহলে কি হচ্ছে, আবারও বলছি, বারবার বলছি, যেহেতু সুযোগ সুবিধা কিছুটা কমেছে জ্ঞান অর্জনের, এটাকে ফুলফিল করার জন্য তোমাদের পাঠ্য বই অবশ্যই বারবার তোমরা রিডিং করবে। দেখো, রিডিং, তোমাদের একটা জিনিস মুখস্থ করে খাতা লিখতে অনেক কষ্ট হয়, পরীক্ষা দিতেও তোমাদের কষ্ট হয়, পরীক্ষার প্রতি ভয়ও আছে, কিন্তু রিডিং পড়তে তো কোনো সমস্যা নেই। রিডিং তো আমি মনের আনন্দেই পড়তে পারি। রিডিং এর মধ্যে তো কোনো বাধা ধরার নিয়ম নেই, কোনো নির্দিষ্ট চাপ নাই যে আমাকে মুখস্থ করতে হবে। আমি কিন্তু মুখস্থ করছি না, রিডিং পড়ছি। তাহলে সুন্দর করে আমি রিডিং পড়লাম, একটু শুনলাম, কান দিয়ে শুনলাম, মুখ দিয়ে পড়লাম, চোখ দিয়ে দেখলাম। তাহলে এটাই তো আমার সবচেয়ে বড় একটা বিষয়। তাহলে তোমরা সকল বই, গণিত বই থেকে শুরু করে, বিজ্ঞান বই থেকে শুরু করে, ধর্ম বই, সকল বইগুলাই তোমরা রিডিং করবে। এক ক্লাস থেকে আরেক ক্লাসে যখন তোমরা যাবে, অবশ্যই তোমরা যেন অন্তত এই কথাটা মনে জোর দিয়ে বলতে পারো যে আমরা, স্যার সাউন্ড একবার চেক করে দেখেন যে ঠিক আছে কিনা। তাহলে এখন আমরা যেন এইটুকু বলতে পারি যে হ্যাঁ, সবগুলো বই তো আমার রিডিং করা হয়ে গেছে, আমি তো সবগুলো বিষয় জেনেছি। তাহলে হয়তো বা পরীক্ষার সুযোগ হলো না, সেটা ভিন্ন কথা। তাহলে এইভাবেই আমরা বিজ্ঞান সম্পর্কে জানার চেষ্টা করব, অন্যান্য বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। তা আজকে আমরা তৃতীয় অধ্যায়ের লাস্ট ক্লাস যেহেতু করব, তাহলে আমাদের একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। এই অধ্যায় থেকে আমরা কি পড়লাম সেটা আমরা জানবো। আমরা কি কি পড়েছি একটু মিলানোর চেষ্টা করি। তো আমরা পড়েছি, আমরা আজকে তোমাদের কাছ থেকে একটু ফিডব্যাক, যদিও আমি তোমাদের সাথে কথা বলছি না, কিন্তু আমি রিপিট করতেছি, এই রিপিটটাকে আমি ফিডব্যাক ধরে নিচ্ছি। প্রথমেই আমরা কি পড়েছি? প্রথমেই আমরা পড়েছি, তোমরা সবাই একটু মনে করার চেষ্টা করো, কোষ কি। তাহলে আমরা কি পড়েছি সেই তালিকাটা করি। কোষ কি?
তাহলে এই যে কোষ কি, এই প্রশ্নের উত্তরটা কি? জীবদেহের একককে কি বলা হয়? কোষ বলা হয়। এটা আমরা পড়েছি অলরেডি। আমরা আজকে একটু ফিডব্যাক টাইপের ক্লাস করতেছি যে আমরা যে অধ্যায়টা পড়েছি এই অধ্যায় থেকে আমরা কি কি প্রশ্ন উত্তর দিতে পারবো। তাহলে এখানে কোষ কি, এই প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা এখন নিজেরাই চিন্তা করো। কোষ কি আমরা পড়েছি অলরেডি যে জীবদেহের একককে কি বলা হয়? কোষ বলা হয়। এখন কোষকে আবার কোষের প্রকারভেদ পড়েছি, তাই না? কোষের প্রকারভেদ পড়েছি আমরা, কোষের আবিষ্কারক সম্পর্কেও জেনেছি এবং অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কেও আমরা জেনেছি। কোষের প্রকারভেদ, কোষের প্রকারভেদ। তাহলে কোষের প্রকারভেদ সম্পর্কে আমরা জেনেছি। কোষকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দুইটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। একটা হচ্ছে তাদের নিউক্লিয়াসের উপস্থিতি অথবা অনুপস্থিতি, সুগঠিত নিউক্লিয়াস আছে অথবা নাই। এইটা একটা কোষের নিউক্লিয়াস ছাড়া কোষকে সুগঠিত নিউক্লিয়াস বলা যাবে না। তাহলে যদি একটা কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে তাহলে সেটাকে আমরা প্রকৃত কোষ বলবো। আর যদি সুগঠিত নিউক্লিয়াস না থাকে তাহলে তাকে আমরা বলবো আদি কোষ। অর্থাৎ সৃষ্টির শুরুতে যেই ধরনের কোষ ছিল, যেই কোষগুলো সুগঠিত ছিল না, যাদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস ছিল না বা প্রয়োজনীয় অঙ্গাণুগুলো ছিল না, খুবই সিম্পল বা সাধারণ টাইপের যে বৈশিষ্ট্যগুলো ছিল, সেটাকে আমরা বলবো আদি কোষ বলবো। তাছাড়া কোষের অন্য একটা দিক আছে প্রকারভেদের, সেটা হচ্ছে একটা উদ্ভিদ অথবা প্রাণীর দেহ কাঠামো তৈরি হওয়ার জন্য যে কোষগুলো ব্যবহৃত হয় বা তৈরি হয় সেটা হচ্ছে তোমার দেহ কোষ। কিন্তু ওই উদ্ভিদ ও প্রাণীটার বংশবৃদ্ধির জন্য একটা কোষের প্রয়োজন হয়, সেই কোষটাকে বলা হচ্ছে জনন কোষ। তাহলে বংশবৃদ্ধি করতে পারবে কোনটা দিয়ে অথবা দেহ গঠিত হবে কোনটা দিয়ে, এই বিষয়টার উপর ভিত্তি করে দেখা যাচ্ছে কোষকে দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে জনন কোষ আর হচ্ছে দেহ কোষ। এই যে গেল হলো কোষের কি প্রকারভেদ। আমরা কোষের প্রকারভেদে যাওয়ার আগে আমাদের একটু বলা দরকার ছিল, অবশ্য 3 নম্বরে আমি এটা লিখে দিলাম। কোষের আবিষ্কারকের নাম আমরা জেনেছি। কোষের আবিষ্কারক, তারপর হচ্ছে আমরা অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারকের নামও জেনেছি। অণুবীক্ষণ যন্ত্রের এই যে অণুবীক্ষণ যন্ত্রটা, প্রথম দিকে যে সরল অণুবীক্ষণ যন্ত্র ছিল, সেই সরল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে খুব বেশি ক্ষুদ্র যে প্রাণীগুলো আছে সেগুলো দেখা না গেলেও এখন বর্তমানের যে জটিল অণুবীক্ষণ যন্ত্র, এটার সাহায্যে আমরা জানি ব্যাকটেরিয়া, ভাইরাস, অত্যন্ত সূক্ষ্ম চোখে দেখা যায় না আণুবীক্ষণিক প্রাণীগুলোকে আমরা দেখতে পাই। বিভিন্ন কোষ, উদ্ভিদ ও প্রাণীদের অঙ্গ প্রত্যঙ্গের কোষগুলাকেও আমরা পর্যবেক্ষণ করতে পারি, পার্থক্য করতে পারি যে বিভিন্ন অংশের কোষগুলা কেমন বা তার মধ্যে কি উপস্থিত কি অনুপস্থিত। আমরা যে কোষ আঁকি সেই কোষের মধ্যে যেই অঙ্গাণুগুলাকে দেখানোর চেষ্টা করি, আসলে একটা কোষের মধ্যে এই সবগুলো অঙ্গ কিন্তু আসলে থাকে না। ওইটা একটা আদর্শ কোষ বিবেচনা করা হয়েছে। এই পর্যন্ত বিভিন্ন কোষের মধ্যে যেসব অঙ্গাণুকে পাওয়া গেছে, সবগুলা অঙ্গাণুকে একটা কোষের মধ্যে স্থাপন করি মূলত আমরা পড়াশোনা করার চেষ্টা করি যে এটা একটা কোষ, কিন্তু এটা আসলে একটা আদর্শ কোষ। কোনো কোষকে আমরা আদর্শ বলতে পারবো না, কারণ এক একটা কোষের মধ্যে এক একটা তোমার অঙ্গাণু বিদ্যমান, এক কোষের মধ্যে সবগুলো অঙ্গাণু বিদ্যমান থাকে না। তাহলে অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে আমরা জেনেছি। এরপরে আমরা 5 নম্বর প্রশ্ন, যেটা উদ্ভিদ কোষের চিত্র আমরা আঁকছিলাম। উদ্ভিদ কোষের চিত্র, এটা তোমাদের অবশ্যই চিত্র আঁকতে হবে, কারণ 9-এ যখন তোমরা এখন মাত্র 6-এ পড়ো, যখন আবার তোমরা 9-এ যাবা, মাঝখানে 7 এবং 8-এর মধ্যে গ্যাপ আছে একটু, আবার যখন 9-এ যাবা, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবা তাদের অবশ্যই আবার এই কোষের চিত্রগুলা নিয়ে নতুন করে আবার কাজ করতে হবে।
উদ্ভিদ কোষের বায়োলজি অধ্যায়ের বইয়ের মধ্যে উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন, এটা আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন এবং তার বিভিন্ন অংশ চিহ্নিতকরণ করা। তাহলে উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে তার তার বিভিন্ন অংশ চিহ্নিতকরণ করো, এটা আমরা করেছি, ক্লাসে করেছি আমরা। ঠিক একইভাবে আমরা 6 নাম্বার প্রাণী কোষের ক্ষেত্রে প্রাণী কোষের ক্ষেত্রে আমরা প্রাণী কোষের চিত্র, এটা ডট দিয়ে দিই আমরা। তাহলে প্রাণী কোষের চিত্র অঙ্কন করেও ঠিক একই কথা, তার বিভিন্ন অংশ আমরা চিহ্নিতকরণ করতে পেরেছি। 7 নম্বর যে প্রশ্নটা আমাদের ছিল সেটা ছিল উদ্ভিদ, এই যে চিত্র অঙ্কন করেছি, তাহলে উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে চিত্র আঁকার পরে আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আসলে কি কি ডিফারেন্স, উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে কি কি পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমরা একটা ছকের মধ্যে দেখাতে পারি যে উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে কি কি পার্থক্য বিদ্যমান। তাহলে উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য আমরা পড়েছি। কোষের মধ্যে পার্থক্য, আচ্ছা, তো এই যে পার্থক্য পড়েছি আমরা, তাহলে উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে কি কি পার্থক্য আছে আমরা একটু বলার চেষ্টা করি। যে উদ্ভিদ কোষে কি, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা অনেক বড়, কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বরটা কি ছোট কিন্তু সংখ্যা আবার একাধিক, কিন্তু উদ্ভিদ কোষে একটাই। উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড় হওয়ার কারণে তার নিউক্লিয়াসটা কোষের একটা প্রান্তে অবস্থান করে, আর প্রাণী কোষের মধ্যে একাধিক ছোট ছোট নিউক্লিয়াস বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, কোষ গহ্বর ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার কারণে নিউক্লিয়াসটা কোষের ঠিক মোটামুটি মাঝামাঝি একটা জায়গায় অবস্থান করে। প্রাণী কোষের মধ্যে সেন্ট্রিওল নামে একটা বিশেষ অঙ্গাণু আছে, যেটা প্রাণী কোষের বিভাজনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে এই অঙ্গাণুটা একেবারেই নাই। প্রাণী কোষের যেহেতু বৈচিত্র্যপূর্ণ বর্ণিল বা রঙিন কোনো অংশ থাকে না, যার কারণে ক্লোরোপ্লাস্ট থাকে না, কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, কারণ উদ্ভিদরা বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ রঙের অধিকারী হয়ে থাকে। এই যে আমরা চিত্র অঙ্কন করার পরে এতগুলো পার্থক্য বলতে পারলাম, এটা শুধুমাত্র চিত্র অঙ্কন করার পরেই কিন্তু আমরা বলতে পারবো। এরপরে আমরা এই কোষের বিভিন্ন অঙ্গের নাম, কোষের বিভিন্ন অঙ্গাণুর নাম লিখো এবং সেটা কোষের বিভিন্ন অঙ্গাণুর নাম লিখো, তাহলে সেই অঙ্গগুলোর নাম আমরা লিখতে পারবো এবং তাদের বর্ণনা। 9 নম্বর হচ্ছে কোষের বিভিন্ন অঙ্গাণুর বর্ণনা। এই যে কোষের বিভিন্ন অঙ্গাণুর বর্ণনার মধ্যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ অঙ্গাণু আছে, যেমন আমরা মাইটোকন্ড্রিয়া খুব গুরুত্ব সহকারে পড়ি, মাইটোকন্ড্রিয়া। এর পরপরই আছে হলো আমাদের নিউক্লিয়াস, এটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে, চিত্র নিয়েও বর্ণনা করা হয়েছে, যাকে কোষের প্রাণ বলা হয়। মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এই দুটা আমরা সবগুলো অঙ্গাণু সম্পর্কেই পড়বো, কিন্তু এই দুটো অঙ্গাণু সম্পর্কে বেশি পড়বো, অর্থাৎ এই দুটো অঙ্গাণু আমাদের খাতায় অন্তত একবার লিখতে হবে। আমরা সবগুলো অঙ্গাণু সম্পর্কেই পড়বো, তবে
এই দুটো অঙ্গাণু সম্পর্কে আমরা বেশি জানার চেষ্টা করব, কারণ মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল, অর্থাৎ কোষের শক্তি কেন্দ্র। একটা কোষের কাজকর্ম সম্পাদন করার জন্য যে শক্তি প্রয়োজন তা মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়ার চিত্রটা তোমাদের বইতে দেওয়া নাই, কিন্তু তোমরা চাইলেই চিত্রটা উপরের ক্লাসের বই থেকে সংগ্রহ করতে পারো। যেহেতু তোমরা 6-এ পড়ো, তোমরা তোমাদের বড় ভাইদের বই থেকে, উপরের ক্লাসের বই থেকে তোমরা মাইটোকন্ড্রিয়ার চিত্রটা সংগ্রহ করতে পারবে। আর নিউক্লিয়াসের চিত্রটা খুব সুন্দর করে দেওয়া আছে। নিউক্লিয়াসের ক্ষেত্রে কয়েকটি নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণ, এবং নিউক্লিয়াসের 4-5-4টি অঙ্গাণু আছে, আবার সেই অঙ্গাণুগুলো সম্পর্কেও বিস্তারিত তোমাকে জানতে হবে। এর পরপরই দেখা যাচ্ছে আমাদের, তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে দেখা যাচ্ছে যে কোষের যে গুরুত্ব, অর্থাৎ আমাদের 10 নম্বরের যে প্রশ্নটা সেটা হচ্ছে কোষ বিভিন্ন ধরনের কোষ সম্পর্কে জানা। তাহলে আমি আবার বলছি, কোষ কি প্রথমে আমরা জানার চেষ্টা করব, সংজ্ঞাটা লিখব। কোষের প্রকারভেদ দুইটি বিষয়ের উপর লক্ষ্য করে দুইবার প্রকারভেদটা করতে হবে। কোষের আবিষ্কারক সম্পর্কে জানা, অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে বিস্তারিত জানা, অণুবীক্ষণ যন্ত্রটা আঁকারও চেষ্টা করতে হবে যদি সম্ভব হয়। 6-এ আঁকাটা খুব জরুরি না, তারপরে তোমরা যদি কেউ আগ্রহী থাকো তাহলে অণুবীক্ষণ চিত্রটা তোমরা আঁকতে পারো। উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিতকরণ করো। প্রাণী কোষের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিতকরণ করো। উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লিখবে তোমরা যতগুলো সম্ভব। যদিও 2-4টা পার্থক্য লিখলেই তোমাদের হয়ে যায়, কিন্তু যতগুলো সম্ভব সবগুলো পার্থক্য লিখবে। কোষের বিভিন্ন অঙ্গাণুর নাম, প্রত্যেকটা অঙ্গাণু সম্পর্কে আসলে আমাদের পড়তে হবে। প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, কোষ গহ্বর, তারপর হচ্ছে সেন্ট্রিওল, গলজি বস্তু, কোষ গহ্বর সম্পর্কে অবশ্যই বলছে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সবগুলো অঙ্গাণু সম্পর্কে যেন আমরা আলাদা আলাদাভাবে কিছু কথা বলতে পারি সেইভাবেই আমাদের পড়তে হবে। তবে স্পেশালি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমাদের পড়তে হবে এবং সেটা সম্পর্কে খাতায় লিখতে হবে। আর নিউক্লিয়াস সম্পর্কে আমাদের চিত্র আঁকতে হবে এবং পুরো বর্ণনাটা আমাদের মুখস্থ করে রাখতে হবে, যাতে পরীক্ষা আসলে আমরা আনসার করতে পারি। আর বিভিন্ন ধরনের কোষ সম্পর্কে আমরা জানবো। এই বিষয়গুলো তোমরা এখন একটু দ্রুত এই প্রশ্নগুলো লিখে নাও এবং বাসায় মিলিয়ে দেখবে যে তোমরা এই প্রশ্নগুলো সবাই পারো কিনা। অ্যাটেন্ডেন্সটা তো পার্টিসিপেন্ট করেন, দেখেন তো ওয়াইফাই নাই নাকি? সবাই একটু প্রশ্নগুলো লিখে নাও। আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেই, পরে লিখবো না। আচ্ছা, ওরে বাবা, আমি ফেমাস না, আমি একা ফেমাস, আর সবাই আরো তো অনেকে সাহায্য করছে না। 60 মনে সর্বোচ্চ না? 60-এর পরে অন্য ক্লাসে 60 জন ছিল, আর অন্য ক্লাসে মানে 60 জন ছিল না এখন ক্লাসে। সামি আল্লাহ, অভিজিৎ,
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকেও তোমাদের উপস্থিতি নিতে গিয়ে দেখলাম যে তোমরা অনেকেই কি তোমাদের নাম রুল ঠিকমতো লেখা নেই। তোমরা কষ্ট করে ক্লাস করতেছো, কিন্তু তোমরা কষ্ট করে ক্লাস করতেছো, তোমাদের উপস্থিতি কিন্তু আমরা ঠিকমতো নিতে পারতেছি না। তাহলে তোমাদের কিন্তু উপস্থিতি থেকে তোমরা বঞ্চিত হচ্ছে, তোমাদের কিন্তু সমস্যা হবে। তোমাদেরকে অবশ্যই বলা হয়েছিল যে তোমাদের উপস্থিতি যেন আমরা নিতে পারি। তোমরা যেহেতু সবাই অনেক শিক্ষার্থী এখন ক্লাস করতেছো, তোমাদের উপস্থিতি যেন আমরা ভালোভাবে নিতে পারি, তোমরা অবশ্যই তোমাদের আইডির নিচে, অর্থাৎ তোমরা তোমাদের যে আইডিটা আছে, অর্থাৎ তোমরা যে আইডিতে ঢুকছো সেখানে গিয়ে তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। সেখানে গিয়ে আইডির নিচে একটা অপশন আছে রিনেম করার, ওইখানে গিয়ে তোমরা তোমাদের নাম রুল, নামটা না লিখলেও কিন্তু হয়। যেমন শুধুমাত্র আমরা বলেছিলাম ক্লাস, বা তুমি শুধু লিখবা 6 মনে করো, আর কিছু লেখা দরকার নেই। 6 একটা স্পেস দিয়ে বয় মনে করো 70 রুল 70, তাহলে কি বুঝবো? ষষ্ঠ শ্রেণীর বালক যার রুল নাম্বার হচ্ছে 70। রুল নাম্বার আমার নাম কিন্তু দরকার ছিল না। আর যদি বালিকা হয় তাহলে তোমরা লিখবা 6 গার্ল, কি লিখবে মনে করো যে রুল নাম্বার হচ্ছে 15। তাহলে দেখা যাচ্ছে এইটুকু লিখলে তো আমরা সুন্দরভাবে উপস্থিতি তোমাদের নিতে পারি। তাহলে তোমরা যেহেতু অনেক শিক্ষার্থী ক্লাস করতেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আগামীকাল থেকে তোমরা নিজেরা পারলে তো ভালো, না পারলে কারো সাহায্য নিয়ে নামটা, তোমাদের যে মোবাইলের নামগুলো আসে, বা তোমরা শুধু অনেকে নাম লিখছো, আমরা শুধু নাম লিখলে কিভাবে বুঝবো সে কোন ক্লাসের শিক্ষার্থী? তার রুল নাম্বার কথা, রুল নাম্বারটা সবচেয়ে বেশি জরুরি দরকার। তাহলে আবার খেয়াল করো যে তোমরা লিখবে 6, তোমরা লিখবে হচ্ছে 6, বি মানে হচ্ছে বয় মানে বালক 70, 6 গার্ল, তাহলে জি মানে কি গার্ল 15। সবাই খেয়াল করো, এটা অবশ্যই তোমরা আগামী ক্লাস থেকে করবে। এটা একেবারেই সহজেই কি করা যায়, তোমাদের আমি আবার বলছি, তোমরা অবশ্যই এই কাজটা কিন্তু অবশ্যই করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমরা প্রতিদিন বলি যে তোমরা অবশ্যই তোমাদের নামগুলো সুন্দর করে লিখবে, ঠিক আছে? আমি তোমাদেরকে আবার বলছি, তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি। দেখো শিক্ষার্থীরা, তোমরা দেখো আমার মোবাইলটা দেখতে পাচ্ছ, তোমরা কি করে নাম লিখবে তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি। ক্লাস করার চাইতে গুরুত্বপূর্ণ হলো তোমাদের নাম রুল নাম্বার দেওয়া। প্রতিদিন ক্লাস করলে আমরা কি করি, ক্লাসের শুরুতে আমরা কি রুল কল ডাকি না? আমরা কিন্তু তোমাদের প্রতি সপ্তাহের প্রতিবেদন তৈরি করতেছি যে কারা ক্লাস করতেছো কারা ক্লাস করছো না। তোমাদের কিন্তু আমি বারবার ফোন দিচ্ছি এবং ফোন দিব। এই উপস্থিতিটা খুবই জরুরি, এটা একটা নির্দেশ আছে যে তোমাদের উপস্থিতি যেন আমরা অবশ্যই নেই। এই যে আমার মোবাইল দেখতে পাচ্ছ, দেখো জয়েন মিটিং, আমি আরো দূরে যাই, দেখো দিকে সাবি সাহেব একটু থাকেন, একটু থাকেন। এই মোবাইলটা দেখতে পাচ্ছ না সবাই? তোমরা প্রথমে কি করো, জয়েনে যাও না? তাহলে জয়েনে গিয়ে দেখো মিটিং আইডি দেওয়া আছে। হ্যাঁ কেন এখানে বোঝা যায় না কেন? মানে বোর্ড যদি দেখা যায় মোবাইল দেখা যাবে না কেন? কমাবো, দেখা যায়? সরি, দেখতে পাচ্ছে? আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ আমার মোবাইলটা? আমি একটু পিছন থেকে শুরু করি, দেখা যাচ্ছে না? বুঝবো না। আচ্ছা, আমি শুধু যদি দেখা যায়, তোমরা জয়েনে যাও, ঠিক আছে? মিটিং আইডি লেখা আছে না, আমরা তো মিটিং আইডি দেই, সেখানে রেবতী মনে আইডিটা দিলাম। তারপরে দেখা যাচ্ছে আমরা লেখা আছে জয়েন উইথ এ পার্সোনাল লিঙ্ক নেম, অর্থাৎ এই যে অপশনটা আমি, অর্থাৎ তোমার আইডির নিচে যে অংশটা, জয়েন উইথ এ পার্সোনাল লিঙ্ক নেম, জয়েন উইথ এ পার্সোনাল লিঙ্ক নেম, সবাই দেখতে পাচ্ছ কি? দেখা যাচ্ছে না? আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার বলছি, আমরা আবার ব্যাকে যাই, তোমরা কিভাবে জয়েন করবে আমি বলছি। যেমন ঠিক আছে, মানে কিভাবে, হ্যাঁ সেটা বলতেছি। ওরা তো লিখতেছে না, এতগুলো শিক্ষার্থী ই করতেছে, নাম নিতে পারতেছে না। এই দেখো, আমরা প্রথমে জুম অ্যাপে ঢুকলাম,
তোমরা জয়েনে কি হও, জয়েন করো। আমার এখানে আইডিটা আছে দেখে আমি আইডিটা দিয়ে দিচ্ছি, রেবতী মোহনের আইডিটা দিয়ে দিলাম, তোমরা তো লিখে দাও, অর্থাৎ তোমাদের মোবাইলেও দেওয়া আছে। জয়েন করলাম। আচ্ছা জয়েন করার আগে সরি আচ্ছা জয়েন করলাম। এখন জয়েন করার পরে তোমাদের এখন কি করতে হবে, জয়েনটা আসবে, রিনেমের জায়গাটা ওইখানে ছিল অবশ্য, ওটা বলে দিলেই হতো। এই দেখো তুমি কিন্তু এখন জয়েন করে ফেললে, এখন তুমি তোমার নামটা কি করে লিখবে, সেই নামটা মানে তোমার নামটা কিভাবে লিখবে, তাহলে সে কোথায় যাবে, নামটা আগে শুরুতে লিখে হ্যাঁ তাহলে সেটা আমি আমি লিভ হয়ে যাচ্ছি। আমি তোমাদের ঢোকার বিষয়টা তোমার জানলে আমি আবার দেখাচ্ছি। এই যে আমি জয়েন হলাম, আমি প্রথমে কি করব, আইডি দিব, আইডি দিলাম। দেখো আইডিটার নিচে কি রাখা আছে, জয়েন উইথ এ পার্সোনাল লিঙ্ক নেম। আবারও বলছি, আজকে শিখিয়ে দিচ্ছি সবাইকে, নিজেরাই করতে পারবে। জয়েন উইথ এ পার্সোনাল লিঙ্ক নেম, এখানে আমি জয়েন উইথ, এই যে পার্সোনাল লিঙ্ক, এটাই তো স্যার, এটাই তো, এই যে পার্সোনাল লিঙ্ক। এইখানে তোমার কি, যেমন আমি মনে করো যে আমি লিখলাম এমডি মাকসুদ লিখলাম, মনে করো আমি লিখবো এভাবে লিখবো 6 SI না স্যার, লিখে তো জয়েন, ওই উপরে লিংক স্যার, নাম্বার দিবেন না, না নাম্বার দিছি তো, নাম্বার দিছেন? দিছি তো। তাহলে এইখানে দেখো আমি যেটা দিচ্ছি সেটা হলো, না স্যার, আবার দেখাচ্ছি, এই যে পার্সোনাল লিঙ্ক নেম আসছে, দেখছেন পার্সোনাল লিঙ্ক নেম, এইখানেই তো, এইখানে না, স্যার। আইডি দেয়নি আমি? এখানে না। কোথায়, ওটা আমার কনফিউজ করে বলছে যে এটা তো হচ্ছে আপনার আইডি দিবেন, আর এইটা থেকে হচ্ছে লিখবেন যার যে নাম, বুঝতে পারছেন? আচ্ছা এখানে রেবতী মোহন স্কুল লেখা আছে, এই যে রেবতী মোহন দেখো সবাই দেখো ভালো করে, আমরা জয়েন উইথ মিটিং আইডি, এই যে এখানে লেখা আছে রেবতী মোহন স্কুল, এই জায়গাটার মধ্যে তোমরা কি করবে, তোমাদের নাম লিখে দিলেই তোমাদের চলে আসবে। নাম দরকার নেই, আমি আবারও বলছি, নাম দরকার নেই। 6 বয় বি লিখবে, 70 রুল নাম্বার যা তাই লিখবে, অর্থাৎ এই স্টাইলে লিখবে। আবারও বলছি আমি, 6B70, 6G15। তাহলে তোমরা আবার বলছি তোমাদের, এই যে এখানে লেখা আছে রেবতী মোহন স্কুল, আমার মোবাইলে রেবতী মোহন স্কুল লেখা আছে, কিন্তু তোমরা তোমাদের নাম লিখবে, ঠিক আছে? নাম 6 বয় 70, আর বালিকা হলে 6 গার্ল, তোমাদের রুম নাম্বারটা লিখবে, আর কি তোমাদের নিজেদের রুম নাম্বারটা লিখবে। তাহলে আমরা প্রতিদিন তোমাদের উপস্থিতিটা আমরা নিতে পারবো। এই সাবির সাহেব, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকে লাইটটা অন করে দিই, তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়টা আমরা শেষ করলাম। তোমরা নিজ দায়িত্বে বাসায় পড়বে এবং এগুলো লিখবে। আর রিডিং পড়ার কথা বলেছে যে আমাদের সকল বিষয়ই পাঠ্যপুস্তক বই যা আছে এই সবগুলো বই আমরা রিডিং করবো জানার জন্য, অ্যাসাইনমেন্ট কার্যক্রম করবো এবং তার পাশাপাশি রিডিং করবো। আর পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। আমি চাই যে আগামী ক্লাস থেকে প্রত্যেকে, আজকে দেখাই দিছি, আগামী ক্লাস থেকে প্রত্যেকেই তোমরা ঠিক যেইভাবে দেখাই দিছি এইভাবে নামটা লিখে ফেলো। আজকে উপস্থিতি কিন্তু আমি সবাইকে নিতে পারি নাই, তো নেক্সট ক্লাস থেকে যেন সবার উপস্থিতি নিতে পারি সেই বিষয়টা অবশ্যই তোমরা খেয়াল রাখবে। সময় শেষ তো না? মানে 9টা 25, হ্যাঁ 9টা, সময় শেষ। হুম হুম হ্যাঁ, অসুবিধা নেই, টাইম